আজকে আলোচনার বিষয় আগে থেকে আমাদের আলোচনায় কি কি বিষয় আছে সেটা আমরা ফলো করি। আগে হচ্ছে ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি ও হাজিরা নিশ্চিতকরণ। যারা প্রেজেন্ট থাকবে তাদের নাম এন্ট্রি করা হবে এবং নাম এন্ট্রির পরেই প্রেজেন্ট। এরপর আছে 3টি মাসিক পরীক্ষা নেওয়া হয় এবং যারা A+ প্রাপ্ত হয় তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা সেশনে 3টি মাসিক পরীক্ষা নেওয়া হবে। 3টি মাসিক পরীক্ষায় যারা A+ প্রাপ্ত হবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ পরীক্ষার আগে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, প্লাস সেখানে এই যারা A+ প্রাপ্ত হয় ওদেরকে পুরস্কার দেওয়া হয়। এরপর হচ্ছে আগামী সপ্তাহ, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে ক্লাস শেষে আধা ঘন্টা করে একটা সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়। লেখা আছে এখানে আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফি 20 টাকা। এখানে কোশ্চেন খাতা দেওয়া হবে, শুধু কলমটা দেখতে হবে। সাপ্তাহিক থিওরিক্যাল ক্লাসে উপস্থিত না থাকলে প্রতি ক্লাসের জন্য 50 টাকা জরিমানা দিতে হবে, যা অ্যাডমিট কার্ড নেওয়ার সময় দিতে হবে। বোর্ড পরীক্ষায় ভালো কমন করার জন্য বোর্ড কর্তৃক কম্পিউটার বই কিনতে হবে। বোর্ড থেকে বোর্ড কর্তৃক নির্দেশ দেওয়া আছে এবং যারা প্রকাশনে তারা বই বের করছে এই 6 মাস কোর্সের জন্য। এই বই বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, সেখান থেকে নিতে পারেন, অথবা আমাদের অফিসেও আছে, সেখান থেকে নিতে পারেন। প্রতিষ্ঠানের সকল পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে, যা ফটোকপি করে নিতে হবে সবাইকে। অর্থাৎ শর্ট আকারে এখানে যে পরীক্ষা নেওয়া হয় সাপ্তাহিক, মাসিক এবং বোর্ডের একটা চূড়ান্ত পরীক্ষা আছে, যে নাম্বারগুলো যোগ হয় বোর্ড পরীক্ষার সাথে। তো সেই শীটটা নিতে হবে। নিলে এখানে আমরা ওই শীট থেকেই পড়াই, পড়া নেই। সাপ্তাহিক, মাসিক সকল পরীক্ষাগুলোর প্রশ্ন এখান থেকে হয়। এরপরে হচ্ছে আজকে আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় ক। অধ্যায় ভিত্তিক এই শীটটা তৈরি করা আছে এবং অধ্যায় ভিত্তিক পড়া দেওয়া নেওয়া আলোচনা করা হয়। তো অধ্যায় ক, কম্পিউটার মেমোরি প্রসেসর, অর্থাৎ কম্পিউটারের মেমোরি সাইট নিয়ে আলোচনা। এরপরে পড়া দেওয়া হবে অধ্যায় ঝ, অতিরিক্ত প্রশ্ন ও উত্তর 1 হতে 20 পর্যন্ত। ভর্তি থেকে শুরু করে সনদ পাওয়া এবং বিশেষ সুবিধা পাওয়ার জন্য ফেসবুক গ্রুপ বা পেজ ও ইউটিউবের সাথে অ্যাড থাকা বিশেষ জরুরি। এই হচ্ছে মূল নাম, পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউট। এটাই গুগল এটা সার্চ দিলে পেজ, গ্রুপ, ইউটিউব সব চলে আসে। এটা কিন্তু ভর্তি থেকে শুরু করে একদম সনদ পাওয়া বা তারপরেও যাবতীয় আপডেটের জন্য কিন্তু এটা প্রয়োজন। তো আগে নামগুলো এন্ট্রি করি, তারপরে পরীক্ষার এই যে এই শীটটা যেটা এখন দেখা যায়, এই শীটটা কিন্তু নিতে হবে। পরীক্ষার বিষয়ে মানদণ্ডটা আলোচনা করব। তারপরে এই যে অধ্যায় ক, কম্পিউটার মেমোরি প্রসেসর বা মানে মেমোরি সাইটটা নিয়ে আলোচনা করব। তো আমরা নামগুলো এন্ট্রি করে দ্রুত। বেসরকারি নাম, পিতার নাম, ভর্তি রোল। এটা হচ্ছে সকাল 9টার ব্যাচ। সকাল 9টার ব্যাচে কে কে আছে? কেউ আছে? কি নাম? মোহাম্মদ সুমন। পিতা আব্দুল গনি। ভর্তি রোল 50। ঠিক আছে, পরে লিখি। তারপরে কেউ আছে 9টার ব্যাচে? পিতার নাম?
তো আমাদের হাজিরা নেওয়া শেষ। পৃষ্ঠ ধরে দেয় পল্লী কম্পিউটার রেডি আর চারতলা ইনস্টিটিউট। এই যে এটা হচ্ছে ইউটিউব, এগুলো এটা হচ্ছে কি বলো, পেজ আছে। এটা ওপেন করলে এবার এখানে ঢুকলে এবার অনেক কিছু আসবে। এখান থেকে গ্রুপ পেজ ফলো করে রাখলে পরে চলবে। আচ্ছা, মান বন্টন নিয়ে আলোচনা করি। এই পরীক্ষাটা হচ্ছে সর্বমোট 500 নাম্বারের মধ্যে মোট নাম্বার কিন্তু 500। এই 500 নাম্বারকে দুটি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে 260, একটা হচ্ছে 240। এটা হচ্ছে প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে বোর্ড বা কেন্দ্র। আগেটা শেষ করি। এখানে 200 হচ্ছে প্র্যাকটিক্যাল, 40 হচ্ছে লিখিত। অর্থাৎ মোট যে নাম্বার 500 আছে সিলেবাসে, সেই 500 নম্বরকে দুটি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কেন্দ্রের হাতে, বোর্ডের হাতে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের হাতে। আর প্রতিষ্ঠান পরীক্ষা নেবে 200, প্র্যাকটিক্যাল নেবে 240, লিখিত নেবে। এখান থেকে পরীক্ষা নেওয়ার পরে যে নাম্বার অর্জন করবে শিক্ষার্থীরা, সেই নাম্বারটাই অনলাইনে এন্ট্রি হবে। ঠিক আছে, এন্ট্রি হবে। আবার এখানে বোর্ড পরীক্ষা নিবে 200, নিবে ব্যবহারিক পরীক্ষা, আর 60 নিবে লিখিত পরীক্ষা। এটা কিন্তু কেন্দ্রে, বোর্ডের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব দেবে, কেন্দ্রের পরীক্ষা নেবে। এই জায়গায় এসে এখানে আবার এই নাম্বারকে দুই ভাগে ভাগ করা আছে। 180 হচ্ছে মূল ব্যবহারিক, আর ব্যবহারিকের ভিতরে 20 আছে লিখিত পরীক্ষা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যবহারিকের ভিতরে সামান্য লিখিত থাকে, এখানেও তাই। 20 লিখিত, 80, 180 হচ্ছে ব্যবহারিক, এই দুই মিলে হচ্ছে এই 200। এখন এই নাম্বার যোগ হবে, মানে যে যা পাবে এটা যোগ হবে। এই সব মিলে যদি কেউ 450 নম্বর অর্জন করে তাহলে সে A+ পাবে। অর্থাৎ 90% নাম্বারে A+। বোঝা গেছে কি? এটা কিন্তু 90% নাম্বারে A+। শিক্ষা স্তরের সর্বক্ষেত্রে কিন্তু 80% A+, নাকি? কিন্তু শর্ট কোর্সে এই ক্ষেত্রে হচ্ছে 90% A+। আচ্ছা, এরপরে পাস। পাস আমরা জানি কত, 33%, নাকি? এখানে কিন্তু তা না, এখানে কিন্তু 60%। যদি এটা ধরি 60% হলে পরে অবশ্যই আমাকে এখানে কত পাইতে হবে, 36। এই যে লিখিত পরীক্ষা হবে কেন্দ্রে, 60-এর মধ্যে আমাকে অবশ্যই 36 পেতে হবে, তাহলে আমাকে এখানে পাস আসবে। এখন এটাও পাস করতে হবে, এটাও পাস করতে হবে, এটাও পাস করতে হবে, এটাও পাস করতে হবে। পাস কিন্তু সবকিছুই পৃথক পৃথক। পাস হচ্ছে পৃথক পৃথক। পৃথক পৃথক নামগুলো যোগ করে যদি কেউ 450 পায় 500-র মধ্যে, তাহলে কিন্তু A+। তার চেয়ে কম পেলে
তার নিচে যে গ্রেড আছে সেগুলো হয়তো এ আসবে, মাইনাস আসবে, বা তার বি আসবে, এরকম। তাহলে আমাদের সর্বোপরি নাম্বার হচ্ছে 500, এটাকে ভাগ করা আছে 260, 240, এটা হচ্ছে প্রতিষ্ঠানে, 200 ব্যবহারিক, 40 লিখিত। এই দুই যোগ করে যে নাম্বার হবে আর এই দুই যোগ করে যে নাম্বার হবে সব মিলিয়ে যা পাবে তার উপরে গ্রেড আসবে। বোঝা গেছে কি বিষয়টা? আর বুঝতে সমস্যা? আর পাস কিন্তু 36-এ, যেটাই এখানে 60% হলে কত আসে? 120। এখানে কত আসে 60%-এ? 24। এইগুলো কিন্তু শুধু পাস। আর এ প্লাস প্রত্যাশা করলে অবশ্যই আমাকে পাশের ঊর্ধ্বে নাম্বার অর্জন করতে হবে। বোঝা গেছে? এ হলো এই শর্ট কোর্স 6 মাস কোর্সের যে সিলেবাস, তারই যে পরীক্ষা নেওয়া হয় তার মান বন্টন। পরীক্ষা অবশ্যই জুলাইতে হবে। এখন তো অ্যাডভান্স বলা মুশকিল, তো মাঝামাঝি হতে পারে, মানে কখনো আগায় আসে না, পিছিয়ে যায়। পিছিয়ে যাইতে পারে, আগাবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি হচ্ছে মূল বিষয়ে। অধ্যায় ক, কম্পিউটার মেমোরি নিয়ে। এখন প্রতিদিন আপনারা ক্লাস করেন। একটা কম্পিউটারে কিন্তু অনেক ডিভাইস আছে, অনেক অংশ আছে, পার্ট আছে, সবকিছুর সমন্বয়ে কিন্তু একটা কম্পিউটার বা একটা পিসি তৈরি হয়েছে। এরপরে কিন্তু শুধু কাজ করা যায় না, এখানে আবার সফটওয়্যার দিতে হয়। সফটওয়্যারকে আবার দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেমটা চালু করার পরে কিন্তু কম্পিউটারটা চলে, যে কম্পিউটার চালু আছে। এরপরে অপারেটিং চালু করার পরে আবার অ্যাপ্লিকেশন দিতে হয়, আমি যে কাজটা করব সেই কাজের উপরে আবার সফটওয়্যার সেট আপ করতে হয়, তবে আমরা কাজ করতে পারি। তো এই যে কম্পিউটারে আমরা কাজকর্মগুলো করি, কাজ করতে গেলে ভিন্ন ভিন্ন পার্ট আছে, পার্ট গুলো কি কাজ, কিভাবে কাজ করে, এগুলো এভরিথিং A to Z আমরা প্রত্যেক ক্লাসে আমরা শিখব এবং শিখাবো। এজন্য ক্লাস মিস করা যাবে না। বাবা মা কষ্ট করে, ভাইয়েরা বড় ভাইয়েরা কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে শেখানোর উদ্দেশ্যে, সেটাকে মাথায় রাখতে হবে। আর আমাদের উদ্দেশ্য আমরা শেখাবো, কিন্তু কষ্ট করে এই পর্যন্ত আসতে হবে, না আসলে কিন্তু শেখানো সম্ভব না। ফোনের, আমরা তো সবাই ফোন ইউজ করি, মেমোরি শব্দটা সবাই আমরা চিনি, জানি এবং খুবই কমন বুঝি যে মেমোরি। মেমোরি বলতে কি বোঝায়? যেখানে আমরা কোনো কিছু রাখি, স্মৃতি হিসেবে আমরা ধরে রাখি। মেমোরি মানে হচ্ছে স্মৃতি, মস্তিষ্ক বা জায়গা বোঝায়। মেমোরি কত প্রকার? প্রশ্ন। কত প্রকার ও কি কি? এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আইসিটির এই যুগটাই হচ্ছে আপডেট, সবসময় এর পরিবর্তন ঘটে। এটা আহ সফটওয়্যারের সাইড, হার্ডওয়্যারের সাইড, দুই সাইডে আপডেট হয়, চেঞ্জ হয়ে আসে। এক সময় হিসাব করা হতো মেমোরি 2 প্রকার, এটা আমরা জানি, কিন্তু এটাকে আবার আরো আপডেট করে ফেলাইছে 3 প্রকার। যেখানে লেখা আছে মেমোরি কত প্রকার ও কি কি। মেমোরি 3 প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। আমরা আগে জানতাম মেমোরি হচ্ছে 2 প্রকার, এখন সার্চ দিলে এরকম আসে 2 প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি। তারটা যোগ হচ্ছে ক্যাশ মেমোরি। এই প্রতিটি মেমোরির ভিন্ন ভিন্ন কাজ। মেমোরি ছাড়া কিন্তু কম্পিউটার কাজ করতে পারে না, সম্ভব না। এখন বিষয় হচ্ছে মেমোরি হলো কত প্রকার নিয়ে আসলাম? 3 প্রকারে।
তিন প্রকার। কি কি? প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। প্রধান মেমোরিকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা স্থায়ী মেমোরি, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। প্রধান মেমোরি কি কি? র্যাম এবং রম। যে প্র্যাকটিক্যাল দেখায়, এই ডিভাইসের নাম হচ্ছে র্যাম। এটার নাম কি? র্যাম। এটা কিন্তু একটা প্রধান মেমোরি। তাহলে কি বলছিলাম? প্রধান মেমোরি কয় প্রকার? দুই প্রকার। এই হলো র্যাম আর এই হলো রম। এটার নাম কি? রোম। বড় একটা ডিভাইস, দেখতে বড়। এগুলো কিন্তু নিজেরাই সেটিং করতে হবে। ক্লাসে ধারাবাহিকতা চলে আসবে এগুলো কিভাবে সেটিং করতে হয়, এগুলো কেমনে কাজ করে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তো প্রধান মেমোরি কয় প্রকার? দুই প্রকার, র্যাম, রোম। এই দুই মিলে কিন্তু বলা হয় একটা কোশ্চেন প্রধান মেমোরি। এখন প্রধান মেমোরি কয় প্রকার? দুই প্রকার। কি কি? র্যাম, রোম। এই হচ্ছে র্যাম, আর হচ্ছে রোম। এগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ, এটা কিন্তু পরিপূর্ণ রূপ না। এই হচ্ছে কি? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এটা হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দুটাই কিন্তু মেমোরি, দুটাই প্রধান মেমোরি। এখানে কিছু পার্থক্য আছে। তাহলে এটা হলো প্রধান মেমোরি, কি নাম? র্যাম। এটা প্রধান মেমোরি, কিন্তু কিছু সমস্যা আছে। সেটা কি? এটা অস্থায়ী। এটা কিন্তু অস্থায়ী। এই র্যাম হলো প্রধান এবং অস্থায়ী। আর এই যে রোম, এই রোম হলো প্রধান এবং স্থায়ী। এখন এই র্যাম হচ্ছে প্রধান এবং অস্থায়ী কেন? কি জন্য বলা হয় র্যামকে অস্থায়ী মেমোরি? তাহলে এর সমস্যাটা কোথায় আছে? এর সমস্যা হলো, যখন আমরা কম্পিউটারে কাজ করি, কোথায় কাজ করি? র্যামে কাজ করি। এই যে এই মুহূর্তে এই যে এমএস ওয়ার্ড পেজটা ওপেন করা আছে, এই ওয়ার্ডটা ওপেন করা আছে র্যামের উপর। আমি দাঁড়িয়ে আছি কার উপরে? দুটো পায়ের উপরে। তো আমরা যাবতীয় কাজকর্মগুলো র্যামের উপরই করি। যখন আমরা এখানে সাপোজ এখন যদি আমি এক লিখি, এটা কাজ কিন্তু অ্যাট ফার্স্ট র্যামের উপরে হয়। তারপর কি করে? এই একটাকে চলে যায় প্রসেসরে, প্রসেসর তাৎক্ষণিক প্রসেস করে ডিসপ্লেতে চলে আসে, আমরা দেখতে পারি এক। এখন এই এক যদি আমি পরের দেখতে চাই, 7 দিন, 7 মিনিট, 7 বছর পরে, তাহলে কি করব? সেভ দেব। সেভ দিয়ে ধরে রাখবো। আর ধরে রাখার জন্য আবার একটা মেমোরির প্রয়োজন। সেটা কি? রোম। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, আস্তে আস্তে আসবে। তাহলে কি বুঝলাম? যে এই রোম হচ্ছে প্রধান এবং স্থায়ী, আর এই র্যাম হচ্ছে প্রধান এবং অস্থায়ী। এইগুলোর কাজ শেষ করার পরে যখন কোনো ডাটা, ভিডিও, অডিও বা সকল প্রকার ডাটা গুলো আমরা ধরে রাখবো কোথায়? সেকেন্ডারি মেমোরিতে স্থায়ী হিসাবে। এই যে খ নাম্বার আছে কি? সেকেন্ডারি মেমোরি। এখানে এখন সেকেন্ডারি মেমোরি কোনটি? সেকেন্ডারি মেমোরি হচ্ছে এই যে এটা হার্ড ডিস্ক। এটা হচ্ছে হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি। এইচ ডি ডি, হার্ড
ডিস্ক ড্রাইভ। তাহলে হার্ড ডিস্ক কি মেমোরি? সেকেন্ডারি মেমোরি। এই সেকেন্ডারি মেমোরিকে বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। এটা কি বলি আমরা? স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। কেন বলি? এর ভিতরে আমরা তথ্যগুলো ধরে রাখি। আমরা যে কাজগুলো করি কোথায় রাখি? একবারে স্থায়ী হিসাবে ধরে কোথায় রাখি? হার্ড ডিস্কে রাখি। আমি আমার এই ল্যাপটপে কাজ করলাম, কাজ করে হার্ড ডিস্ক সেভ দিয়ে রাখলাম। রাখার পরে চাইলে এই ল্যাপটপ থেকে হার্ড ডিস্ক খুলে অন্য কোনো ল্যাপটপ লাগায়া ডাটাটা আমরা ট্রান্সফার করতে পারি, এডিট করতে পারি, যেমন খুশি তেমন কাজ করা যায়। এই জন্য এই হার্ড ডিস্কে বলা হয় সেকেন্ডারি মেমোরি, সহায়ক মেমোরি, আবার বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। এরপর আসতেছে কি? ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কোনটা? ক্যাশ মেমোরি হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, সিপিইউ। এই যে এখানে একটা ছোট্ট ডিভাইস আছে, সিপিইউ বলা হয়। একে বলে আমরা ক্যাশ মেমোরি। এটার ধারণ ক্ষমতা কম বেশি আছে। ছোট বড় রুম, ছোট বড় জায়গা, 10 টাকা 20 টাকা পার্থক্য, এরকমই এরও ধারণ ক্ষমতা কম বেশি আছে। এটাকে বলা হয় প্রসেসর বলে, ক্যাশ মেমোরি বলা হয়, সিপিইউ বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে বলি আমরা কি? মানুষের মাথা, মস্তিষ্ক, যেখানে সবকিছু প্রসেস হয়। কেউ কোশ্চেন করলে পরে উত্তর দেয়, কিন্তু হয় 1 সেকেন্ড ভাবে। মানে কি? সে মাথায় বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে কি উত্তর দেওয়া যায়। কোথায় কাজ করে? মস্তিষ্কে। সেম, যখন আমরা কোন একটা বাক্য লিখি, শব্দ লিখি, কোন একটা অক্ষর লিখি, কোথায় লিখি? র্যামে লিখি। হ্যালো, হ্যালো। কোথায় লিখি? লিখি হচ্ছে র্যামে। এই র্যামের উপরে লিখি আমরা। এরপরে ডাটাটা প্রসেস হয় কোথায় হয়? এই যে এই ডিভাইসে, নাম কি? প্রসেসর। এটাকে আমরা চিনি হচ্ছে ক্যাশ মেমোরি হিসাবে, কিন্তু এর মূলত নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেস করে বলে একে বলা হয় প্রসেসর। প্রসেস করার পরে কিন্তু আবার র্যামে ফিরে এসে, এটা হচ্ছে একদম ন্যানো সেকেন্ড হিসাবে, যেগুলো আমরা আমাদের চোখেই পড়ে না। এই কাজগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাই তাৎক্ষণিক। যখন র্যামে ফিরে এসে আসলে পর আমরা দেখতে পারি। এখন বিষয় হলো যে এই যে এখন যা আছে, যদি আমার ল্যাপটপ অথবা আমার কম্পিউটার কোনো কারণে বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে গেছে, বন্ধ হয়ে গেছে, আবার চালু করব, চালু করলে কিন্তু পূর্বে যে কাজগুলো আমার ডিসপ্লেতে ছিল সেটা আর পাওয়া যাবে না। অর্থাৎ র্যাম সেটা আর ব্যাকআপ দিতে পারে না, এটা আর ডিসপ্লেতে আনতে পারে না। কেন পারে না? র্যাম অস্থায়ী। আবার এই র্যাম যদি আমি এই মাদারবোর্ড থেকে যদি খুলে ফেলি, তাহলে তো আর আমার কম্পিউটার চলবে কি? চলবে না, কারণ র্যাম ছাড়া তোমরা কোনো কাজই করতে পারবে না। তো র্যাম ছাড়া কোনো কাজ করা যায় না বলে র্যাম বলা হয় প্রধান। আবার বিদ্যুৎ চলে গেলে পূর্ববর্তী ডাটা ধরে রাখতে পারে না বলেই র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। তাহলে কি শিখলাম? মেমোরি মূলত 3টি ভাগে ভাগ করা আছে। প্রধান কি কি মেমোরি?
হ্যাঁ, প্রধান হচ্ছে র্যাম, রম। যদি প্রশ্ন থাকে যে র্যামের পূর্ণরূপী থাকবেই, এগুলো কমন প্রশ্ন, যেগুলো এখানে আলোচনা করে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, থাকবেই। তো র্যামের পূর্ণরূপ কি, রোমের পূর্ণরূপ কি, হার্ড ডিস্কের পূর্ণরূপ কি, সিপিইউর পূর্ণরূপ কি, এগুলো থাকবেই। এগুলো আসবে আস্তে আস্তে, আরো এর পরিধি বাড়বে পূর্ণরূপের। তখন কিন্তু লিখতে হবে যে র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোমের হচ্ছে রিড অনলি মেমোরি, হার্ড ডিস্কের এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এগুলো সব ফিরে দেওয়া আছে। 2 নম্বরে কি আছে, প্রধান মেমোরি কত প্রকার, কি কি, এটা আমরা আলোচনার মধ্যে শেষ হয়ে গেছে। র্যাম কে কেন প্রধান এবং অস্থায়ী মেমোরি বলা হয়, এটা আলোচনার মধ্যে শেষ হয়ে গেছে। র্যাম কে কেন প্রধান ও স্থায়ী মেমোরি বলা হয়, রোম কে। র্যামের যেরকম প্রশ্ন এবং উত্তর এর উল্টোটাই বলা চলে, যে যখন আমরা রোম ব্যবহার করে কাজ করি, রোমের অনেকগুলো কাজ, রোমের হিসাবটা আমরা সহজে ব্যবহার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে, অর্থাৎ ফোনের ক্ষেত্রে। ফোনে রোমের হিসাব আছে, কারণ রোম ফোনে অ্যাডজাস্ট করা আছে, কারণ কোনো সফটওয়্যার সেট দিতে গেলে রোম মেমোরি ব্যবহার হয়। আর বাড়তি কোনো কিছু রাখতে চাই, মেমোরি যদি বাড়াতে চাই, তখন কিন্তু আমরা এক্সট্রা একটা মেমোরি কিনা লাগাই নেই নাকি। তো কিছু কিছু ল্যাপটপে এরকম রোম আছে, কিন্তু সবগুলোতেই সিস্টেম এইরকমই, রোম আলাদা একটা ডিভাইস, হার্ড ডিস্ক আলাদা একটা ডিভাইস। আমরা সকল কাজ কার্যক্রম গুলো, অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার, সকল কিছু হার্ড ডিস্কেই রাখি, দেন ইনস্টল করে রাখি। তো যখন আমরা রোম ব্যবহার করে কম্পিউটারে কাজ করি, সাপোজ রোমে একটা কোনো কিছু, সাপোজ কি অটো অডিও দেখতে শুনতেছিলাম, কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে যাওয়ার পর আবার চালু করব, চালু করলে কিন্তু রোমে ওই ডাটাগুলো রয়ে যায়, ভ্যানিশ হয় না, নষ্ট হয় না, ধরে রাখতে পারে। এই জন্য রোমকে বলা হয় হাই মেমোরি। 5 নম্বর আছে সেকেন্ডারি মেমোরি কি, হার্ড ডিস্ক, এইচডিডি কে সেকেন্ডারি বা সহায়ক মেমোরি বলা হয়। এরপর আছে ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক এর ধারণ ক্ষমতা। আচ্ছা, এই ফ্লপি ডিস্ক, ফ্লপি ফ্লপি ডিস্ক নাই, ফ্লপি ড্রাইভার আছে আমার কাছে। এটা হচ্ছে ফ্লপি ড্রাইভার। এর ব্যবহার এক সময় কম্পিউটারে যখন যাত্রা শুরু হয়, তখন ফ্লপির ব্যবহারটা ছিল। কালের বিবর্তনে, মানুষের চাহিদার পরিবর্তনে আস্তে আস্তে এটা একদম শেষ হয়ে গেছে, জিরো হয়ে গেছে, ফ্লপি কোনো ব্যবহারই নাই। একটা ফ্লপির ডিস্কের ধারণ ক্ষমতা ছিল 1.44 MB। এমবি কিন্তু এটার একটা সংক্ষিপ্ত রূপ, পরিপূর্ণ রূপ হচ্ছে মেগাবাইট, সরি কি বলি, এমবি সে মেগা, হ্যাঁ মেগাবাইট, ঠিক আছে। এর একটা হিসাব আছে মেমোরির, কিলোবাইট, তারপরে এসে বড় হচ্ছে মেগাবাইট, তারপরে বড় হচ্ছে গিগাবাইট, টেরাবাইট, এবার হচ্ছে এক্সাবাইট। এই মেমোরি গুলো ধারাবাহিক হিসাবে বলবে, যেমন 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, আবার 1024 মেগাবাইটে কিন্তু 1 গিগাবাইট, আবার 1024 গিগাবাইটে কিন্তু 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে কিন্তু
এক এক্সাবাইট এই পর্যন্ত হিসাব আছে। বাজারে আমরা এক্সাবাইট পাই না, আমরা টেরাবাইট পাই। বাজারে মেমোরিতে পরিধিগুলো আছে, এগুলো আমরা টেরাবাইট পর্যন্ত পাওয়া যায়। 1 টেরাবাইট, 2, 3, 4, 5, 6 পর্যন্ত বাজারে প্রচলন আছে, যেগুলো আমরা কিনতে পাই। এখন বলছিলাম কি, ফ্লপি ডিস্কের দাম ক্ষমতা হচ্ছে 1.44 MB। আরো ডিস্ক আছে, এখানে ওপেন করি। সিডি ডিস্ক, এই যে এগুলো এগুলো সিডি ডিস্ক আছে, ডিভিডি ডিস্ক আছে। এই যে 1.44 MB কিসের, এরা ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা। যখন এটার যে কাজ শেষ না হতো, তখন নিয়ে আসলো কি বাজারে সিডি ডিস্ক। এটা ছিল 700 MB, এর চাইতে অনেক অনেক বড়। এটা 1.44, এটা হচ্ছে 700। এরপরে যখন এটা দেও হয় না, তখন নিয়ে আসলো কি ডিভিডি, 4.7 GB, অর্থাৎ গিগাবাইট। এর চাইতে এটা আরো অনেক বেশি বড়, বেশি আয়তন। এটা সিডি কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি ডিজিটাল ভার্সটাইল ডিস্ক। এগুলো ব্যবহার আর নাই, আছে কি কোথাও পাওয়া যায়? যায় না, ডিস্ক আর চোখে পড়ে না। এটা এক সময় প্রায় 10-15 বছর চলতো, চলার পর এটা বন্ধ হয়ে গেছে। আবার কিনে এসছে পেন ড্রাইভ, বাজারে চলে আসছে ছোট্ট একটা ডিভাইস, পেন ড্রাইভ। এটা প্রথমে ছিল 1 GB, যখন শুরুতে নামে, যখন শুরুতে সেই 6-7 সালে, 5-6 সালে নামে, তখন 1 GB ছিল। এটা এখন বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে। এখানে লিখি পেন ড্রাইভ, লিখে দেখি দেখা যাবে। এই যেগুলো হচ্ছে সব পেন ড্রাইভ, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মডেল, বিভিন্ন নামে এগুলো বাজারে সেল করে। এই পেন ড্রাইভ কিন্তু আবার বলা হয় ফ্ল্যাশ মেমোরি। প্রশ্ন থাকে যে পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি, উত্তর হবে কিন্তু ফ্ল্যাশ মেমোরি। 6 নম্বর গেল। 7 নম্বরে এই যেটা আলোচনা করলাম আর কি, এটা বাদ গেছে 8 বিট। 8 বিট থেকে হচ্ছে একটা বাইট, আর 1024 বাইট হচ্ছে 1 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। 1024 টেরাবাইট সমান 1 এক্সাবাইট। আচ্ছা, 8 নম্বর আছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ককে কেন স্টোরেজ ডিভাইস বলা হয়? কম্পিউটারের সকল তথ্য বা ডাটা হার্ড ডিস্কে রাখা হয় বলে হার্ড ডিস্কের স্টোরেজ ডিভাইস বলা হয়। প্রসেসরের কাজকে ইনপুটকৃত সকল তথ্য প্রসেস করে দেওয়া হচ্ছে প্রসেসরের কাজ, এটা আলোচনা করা হয়েছে। কম্পিউটারের ইউনিট সংখ্যা কয়টি? ইউনিট সংখ্যা হচ্ছে মোট 3টি। ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট করা হয়, সিপিইউ প্রসেস করে, এরপরে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা ফলাফল দেখতে পাই, হচ্ছে আউটপুট। এখন আমরা হচ্ছে ইনপুট কাকে বলে? প্রসেসিং বা ফলাফল আকারে পাওয়ার জন্য আমরা যে সকল তথ্য কম্পিউটারে প্রবেশ করাই তাই হচ্ছে ইনপুট। ফলাফল আকারে আমরা যা পাবো সেই উদ্দেশ্য করে যে ডাটাগুলো আমরা প্রবেশ করাই ইনপুট ডিভাইসের মাধ্যমে তাকে বলা হয় কি? ইনপুট ডিভাইস বা ইনপুট। প্রসেসিং কাকে বলে? ইনপুটকৃত তথ্য প্রসেস করাকে প্রসেসিং বলে। আউটপুট কাকে বলে?
প্রসেসকৃত সকল ফলাফল আকারে পাওয়াই হচ্ছে আউটপুট। পাঁচটি ইনপুট ডিভাইসের নাম। আমরা ইনপুট করি ইনপুট ডিভাইসের মাধ্যমে, ঠিক তেমনি সেই ডিভাইস গুলো কি আউটপুট করি আউটপুট ডিভাইসের মাধ্যমে, সেই ডিভাইস গুলো কি। তাহলে ইনপুট ডিভাইস কি কি, যে সকল ডিভাইসের মাধ্যমে তথ্য প্রবেশ করায় সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, আমরা কন্টিনিউ কাজ করে কি দেয়া, কিবোর্ড দ্বারা, মাউস দ্বারা। তারপরে ডাটা প্রবেশ করার জন্য আরো ডিভাইস আছে, যেমন স্ক্যানার, ওয়েব ক্যামেরা, এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর আছে হচ্ছে জয়স্টিক। জয়স্টিক হচ্ছে আমরা গেম খেলার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, এগুলো বাজারে পাওয়া যায় না। এবার হচ্ছে আউটপুট, যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য বা ফলাফল পাই সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। পূর্ণাঙ্গ পিসির ভিতরে বাইরে সেটিং করে এগুলো আস্তে আস্তে চলে আসবে। যা হোক, যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকে কিন্তু নোট রাখতে হবে। যেগুলো আলোচনা করা হয় এগুলো নোট এন্ট্রি করতে হবে। আর আগামী সপ্তাহে আমরা পরীক্ষা নেব, সেটা কিন্তু এখান থেকে এখান থেকে থাকবে দুই একটা এই অধ্যায়ের বাইরে থাকতে পারে। এর সাথে পড়া দেওয়া হবে হচ্ছে অধ্যায় জয়ের 1 থেকে 20 পর্যন্ত। ক্লাস হবে 1 ঘন্টা, এর উপরে যাবে না, কারণ তারপরে পরীক্ষা নেওয়া হয়। এই হচ্ছে অধ্যায় ঝ, অতিরিক্ত প্রশ্ন ও উত্তর। অপারেটিং সিস্টেম কাকে বলে? এই 1 থেকে 20 পর্যন্ত পড়া, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। এই যে দিলাম প্রশ্ন এখানে পড়া 20 ট্যাগ থেকে, এই প্রশ্নগুলো পড়তে বুঝতে কোনো সমস্যা হলে কিন্তু ক্লাসে উপস্থাপন করতে হবে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যাবে। বোঝা গেছে কি? যে পড়া দিলাম এটা কিন্তু বাড়িতে পড়তে হবে, পড়তে গিয়ে যেগুলো সমস্যা হবে এখানে কিন্তু বলতে হবে, বললে কিন্তু সেটা সমাধান দেওয়া সম্ভব। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এটা কি আসলে এই যারা বিগত 2 মাস 3 মাস আগে ভর্তি হয়েছে, কন্টিনিউ প্র্যাকটিক্যাল ক্লাস করতেছে, এগুলো কি কোনো সময় সামনে চলে আসছিল? এই বিষয়গুলো কথা বল না কেন? এই যে আজকে যে হার্ডওয়্যারের বিষয়গুলো আলোচনা করলাম, মেমোরি সাইট নিয়ে, বিগত ক্লাসের ভিতরে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে কি এই ধরনের এই প্রশ্ন বা এই ধরনের সমাধান বা এই সকল ডিভাইস কি সামনে চলে আসছে? একটা আসে নাই, কারণ প্র্যাকটিক্যালের ভিতরে তো এটা আসে না, সামনে চোখের সামনে এগুলা পড়ার জিনিস না। বা এই যে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, কাজ করতে প্রতিদিন জানি না, কারণ এটা তো ওই সময় কোনো প্রশ্ন আসে না। মনিটর একটা আউটপুট ডিভাইস, প্রতিদিনই কাজ করতেছে, আমরা জানি না যে এই ডিভাইসের এই না, মনিটর একটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, জানি না। এই বিষয়গুলো, এই অজানা বিষয়গুলো জানানোর জন্যই ক্লাস, আর জানার জন্যই ক্লাস করতে হবে। যেগুলো পড়া দেওয়া হয় পড়তে হবে, আর যে বিষয়গুলো বুঝতে সমস্যা হয় ক্লাসে বললে সেটা সমাধান দেওয়া সম্ভব। ঠিক আছে? তাহলে ক্লাস আপনাদের শেষ করি, আর নোট কিন্তু রাখতে হবে।